নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে যে বিষয়টার উপর আলোচনা করব এবং যে বিষয়টার উপরে আমি অসাধারণ একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, সেই বিষয়টি হলো হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস। আমি আমার ক্লিনিকে যত পেশেন্ট দেখি তার মধ্যে যদি একটা স্ট্যাটিস্টিক্স বলা হয় যে প্রতিদিন প্রতি 10 জন পেশেন্টের মধ্যে কিন্তু অন্ততপক্ষে 3 থেকে 4 জন পেশেন্ট যারা একটু এজেড, যাদের বয়স মোটামুটি 45-50 বা তার বেশি, তাদেরকে যখন জিজ্ঞাসা করি যে আপনারা কোনো ওষুধ খাচ্ছেন কিনা বা নিয়মিত কোনো ওষুধ সেবন করছেন কিনা, তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু বলেন যে আমরা ডায়াবেটিসের জন্য বা হাই ব্লাড সুগারের জন্য নিয়মিত ওষুধ সেবন করছি। তাহলে বুঝতেই পারছেন যে এই ডায়াবেটিসের প্রকোপ কিন্তু আমাদের রাজ্যে তথা আমাদের দেশে অনেক বেশি এবং আগামী দিনে কিন্তু এই ডায়াবেটিসের প্রকোপ আরও বাড়তে চলেছে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো, কারণ এই ভিডিওতে কিন্তু আমি শুধুমাত্র যে ডায়াবেটিসের ওষুধটার কথা বলবো সেরকম নয়, এই ডায়াবেটিসের সাথে কি কি রিস্ক ফ্যাক্টর জড়িত রয়েছে সেগুলো নিয়েও কিন্তু একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ থাকলো। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে এই যে এই ডায়াবেটিসের কখন আমরা একজন পেশেন্টকে ডায়াবেটিক বলবো? মোটামুটি ফাস্টিং ব্লাড সুগার যদি 126 বা মিলিগ্রাম পার্সেন্ট বা তার বেশি হয় এবং খাওয়ার 2 ঘন্টা পরে যেটাকে আমরা পিপি সুগার বলি বা পোস্ট প্র্যান্ডিয়াল সুগার বলি, সেটি মোটামুটি যদি 160 মিলিগ্রাম পার্সেন্ট বা তার বেশি হয়, সেক্ষেত্রে আমরা একজনকে কিন্তু হাই ব্লাড সুগার বা ডায়াবেটিক অবশ্যই বলবো। তবে শুধুমাত্র আমরা এই যে ব্লাড সুগার দেখেই কিন্তু একজনকে ডায়াবেটিক বলি না, এর সাথে সাথে যে টেস্টটি করা অবশ্যই দরকার সেটি হচ্ছে HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন টেস্ট। এক্ষেত্রে আমরা জেনারেলি দেখি যে তার HbA1c প্যারামিটারটা কত রয়েছে। মোটামুটি 5.7%-এর নিচে যদি থাকে তাহলে সে কিন্তু অবশ্যই ডায়াবেটিক নয়, এবং এই রেঞ্জটা যদি 6.4 বা তার উপরে থাকে তাহলে কিন্তু সেই পেশেন্টকে আমরা ডায়াবেটিক বলবো। তাহলে এবার চলুন আমরা জেনে নিই যে এই ডায়াবেটিসের সাথে কি কি রিস্ক ফ্যাক্টর জড়িত থাকে। দেখুন, প্রথমেই বলি যে এই ডায়াবেটিস ডিজিজটা বা হাই ব্লাড সুগার যদি কারো দীর্ঘদিন থাকে, আনট্রিটেড থাকে, তাহলে এই ডিজিজটা কিন্তু এমন একটা ডিজিজ যেটি কিন্তু একটি স্লো কিলার হিসেবে কাজ করে। শরীরের প্রায় প্রত্যেকটি অংশকেই কিন্তু এই হাই ব্লাড সুগার লেভেল বা ডায়াবেটিস কিন্তু এফেক্ট করে এবং সামগ্রিকভাবে কিন্তু তার একটা প্রবলেম তৈরি হয়। কি কি ক্ষেত্রে প্রবলেম তৈরি হয়? যেমন প্রথমে আমি বলবো যে যদি কেউ হাই ডায়াবেটিক থাকে বা হাই ব্লাড সুগার নিয়ে থাকে দীর্ঘদিন, তবে তার ক্ষেত্রে দেখা যায় যে তার কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যায়, ব্লাড প্রেশার অল্টারেশনের সম্ভাবনা অনেক বেড়ে যায়, ব্লাড প্রেশারটা হাইয়ের দিকে থাকে, এবং শুধু তাই নয় যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাই ব্লাড প্রেশার ইত্যাদি যে রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু এই ডায়াবেটিসের সাথে জড়িত থাকে। এছাড়া কিডনি ডিজিজ, এই যে ডায়াবেটিস হলে যেটা হয় যে ব্লাড অনেক বেশি ঘন হয়ে যায় এবং কিডনিকে অনেক বেশি প্রেশারের মধ্যে কাজ করতে হয় এবং ধীরে ধীরে কি হয় না, কিডনির একটা ড্যামেজ হয়। কিডনি ড্যামেজ হতে হতে তার দেখা যায় যে একটা ক্রনিক কিডনি ডিজিজ তৈরি হয়। ফলে দীর্ঘদিন যদি কেউ আনট্রিটেড একটা ডায়াবেটিস নিয়ে থাকে বা হাই ব্লাড সুগার নিয়ে থাকে, তাহলে কিন্তু তার কিডনি ড্যামেজ হওয়ার ম্যাক্সিমাম চান্স থাকে। এছাড়া আইজের বিভিন্ন প্রবলেম হয়, চোখের বিভিন্ন প্রবলেম হয়। আমরা জানি যে চোখের মধ্যে রেটিনা বলে একটি অংশ থাকে, যেটি খুব সেন্সিটিভ একটা জিনিস, এবং রেটিনার ড্যামেজ হয়ে গিয়ে ডায়াবেটিক, আমরা যেটা রেটিনোপ্যাথি বলি, এক্ষেত্রে ভিশন কমে যাওয়া, ভিশন এমনকি যদি এটা খুব আনট্রিটেড থাকে বা দীর্ঘদিন যদি কেউ ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে সাফার করে, তাহলে কিন্তু তার ভিশন লসও হয়ে যেতে পারে। এছাড়া স্কিনের বিভিন্ন প্রবলেম হয়, যেমন তাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়, স্কিন অনেক বেশি রিঙ্কেল চলে আসে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন স্কিনে হওয়ার চান্স অনেক বেশি থাকে। ডায়াবেটিসে কিন্তু নার্ভ ড্যামেজ হয়, যেটাকে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি, এবং আমরা কিন্তু এই ধরনের ডায়াবেটিক পেশেন্টকে পাই যারা বলেন যে ডাক্তারবাবু সবসময় পায়ে এবং হাতে দেখা যায় একটা ঝিনঝিনে ভাব থাকে, একটা মনে হচ্ছে যেন একটা ইলেকট্রিক কারেন্ট বয়ে যাচ্ছে, এরকম একটা ভাব থাকে, সবসময় এই সমস্যাটা থাকে, এবং এর মেন কারণ কিন্তু এই নার্ভ ড্যামেজ। এবং এই নার্ভ ড্যামেজ কিন্তু যেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি, এটা কিন্তু এই ডায়াবেটিসের একটা খুব বড় প্রবলেম, এবং প্রচুর পেশেন্ট কিন্তু যারা একটু এজেড তারা কিন্তু আমাদের কাছে এই সমস্যা নিয়ে আসেন। এবং এর সাথে সাথে যেটা হয় যে ডায়াবেটিস রোগে যারা সাফার করছেন বা যারা হাই ব্লাড সুগারে সাফার করছেন, তাদের যেহেতু এই যে সিভিয়ার একটা নার্ভ ড্যামেজ হয় এবং এর সাথে সাথে ব্লাড ফ্লো যেহেতু অনেক
হ্যাম্পার্ড হয়ে যায়, ব্লাড ফ্লোটা ঠিকমতো হয় না, তাই জন্য তাদের ডায়াবেটিসের পেশেন্টদের পায়ের যে পাতা থাকে, ডায়াবেটিক ফুট যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু একটা পেইন থাকে, একটা ঝিনঝিনে ভাব থাকে, এবং এখানে কিন্তু সেন্সেশনগুলো, যেহেতু নার্ভগুলো ড্যামেজ হয় সেই জন্য সেন্সেশনগুলো লস হতে শুরু করে, এবং পেশেন্টদের কিন্তু দীর্ঘদিন ধরে তাদের পায়ের নিচে হয়তো কোনো কাটা ফুটে গেছে, কোনো কিছু কেটে গেছে, তারা ঠিকমতো বুঝতে পারেন না, এবং সেক্ষেত্রে থেকে আলসার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমরা অনেক পেশেন্ট এরকম পেয়েছি যাদের কিন্তু ডায়াবেটিক ফুট আলসার এবং পরবর্তীকালে গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে গেছে। এবং খুবই দুর্ভাগ্যের বিষয় যে এই সমস্যাটা এতটাই তীব্র হতে পারে যদি কারোর সিভিয়ার ডায়াবেটিস থাকে বা খুব হাই ব্লাড সুগার থাকে, তাহলে কিন্তু একসময় তাদের পাকে অ্যাম্পুট পর্যন্ত করতে হতে পারে, অর্থাৎ পাকে কেটে বাদ দিতে হতে পারে, এতটাই ভয়াবহ একটা কন্ডিশন তৈরি হয়। তাই যদি আপনাদের মধ্যে কারোর ব্লাড সুগার খুব হাই থাকে, বা আপনার ফ্যামিলিতে যদি কারোর ব্লাড সুগার খুব হাই থাকে, তাহলে অবশ্যই কিন্তু এটাকে ইগনোর করবেন না, এটাকে একটা সিরিয়াস ডিজিজ হিসাবে ধরুন, এবং অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কিন্তু আপনাকে আপনার লাইফস্টাইল, আপনার মেডিসিন ইত্যাদিগুলোকে কিন্তু একটু সিরিয়াসলি আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে কিন্তু আমরা এই ডায়াবেটিসকে কন্ট্রোল অবশ্যই করতে পারবো। এছাড়া এই ডায়াবেটিসের সাথে কিন্তু মেমোরি লসের একটা সমস্যা আসে, এবং আমরা এরকম পেশেন্ট আমাদের ক্লিনিকেও পাই যারা এই মেমোরি লসের প্রবলেম নিয়ে আসে, কিছু জিনিস ঠিকমতো মনে রাখতে পারছেন না, এবং তারা কিন্তু ডায়াবেটিক। এবং অনেক সময় আমরা দেখি যে এই ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে কিন্তু যাদের এই ধরনের ভুলে যাওয়ার সমস্যা থাকে, তাদের কিন্তু একটা পরবর্তীকালে অ্যালজাইমার্স ডিজিজ গ্রো করারও কিন্তু একটা সম্ভাবনা থাকে। তাহলে বুঝতেই পারছেন যে এই ডায়াবেটিস কত মারাত্মক একটি রোগ। এর সাথে সাথে যেটা হয় যে একটা মেন্টাল ডিপ্রেশনের যে সম্ভাবনা, সেটাও কিন্তু এই ডায়াবেটিসের সাথে সাথে অনেকটাই বেড়ে যায়। ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু অনেক বেশি মেন্টালি ডিপ্রেস থাকে, এটা দেখা গেছে। এছাড়া বিভিন্ন ধরনের যে ক্যান্সার যেগুলো রয়েছে, তার মধ্যে আমি স্পেসিফিকভাবে বলবো যে ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা কিন্তু ডায়াবেটিসের সাথে সাথে বা হাই ব্লাড সুগারের সাথে সাথে অনেকাংশেই বেড়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে এই ডায়াবেটিস রোগটা কিন্তু একটা খুব মারাত্মক রোগ, যেটি আমাদের শরীরের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বলতে গেলে সবকটা জায়গাকেই কিন্তু এফেক্ট করে, এবং ধীরে ধীরে কিন্তু জীবনটাকে দুর্বিষহ করে তোলে। এবং আজকের দিনে এই যে বিভিন্ন ধরনের রোগগুলো এত বাড়ছে, যেমন ধরুন এই যে ডায়াবেটিস, বা ধরুন এই হাই কোলেস্টেরল, বা ধরুন থাইরয়েডের যে বিভিন্ন সমস্যা, বা বিভিন্ন যে আর্থ্রাইটিক প্রবলেমগুলো, এইগুলো এত বেশি বাড়ছে। এবং এতে কি হচ্ছে না, এতে চট করে একজন মানুষ হয়তো মারা যাচ্ছেন না, কিন্তু তার লাইফটা কিন্তু দুর্বিষহ হয়ে উঠছে। এবং এই জন্যই বলা হয় যে উই আর লিভিং টু স্মল অ্যান্ড ডাইং টু লং, অর্থাৎ আমরা বাঁচছি, বেঁচে থাকা মানে কিন্তু সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকা, সেইটা কিন্তু আমরা খুব কম সময়ের জন্য বাঁচছি, বরং আমরা কিন্তু আমাদের যে মৃত্যুটা হচ্ছে অনেক 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 দিন ধরে, অর্থাৎ ধীরে 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 কিন্তু একজন মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে বেরোতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য প্রথমেই আমি বলবো যে লাইফস্টাইল মডিফিকেশনটা খুব দরকার। খাবার দাবারের ব্যাপারে সতর্ক হন। আপনারা কিন্তু ফাইবার জাতীয় খাবার যদি খুব বেশি পরিমাণে খান, প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবলস খান, প্রোটিন ইনটেক বাড়ান, বিশেষ করে প্ল্যান্ট প্রোটিন যেগুলো রয়েছে সেগুলোকে বাড়ান। এছাড়া কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে যতটা সম্ভব পারেন কমিয়ে আনুন। আপনার এগুলো করলে কিন্তু আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনা অনেক সুবিধা হবে, হাই ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে আনা অনেক সুবিধা হবে। এছাড়া আপনাকে কিন্তু কায়িক পরিশ্রম করতে হবে, কারণ আজকের যে লাইফস্টাইল তাতে আমাদের পরিশ্রম অনেক কম হচ্ছে, মেন্টাল পরিশ্রমটা বেশি হচ্ছে, মেন্টাল কাজকর্ম অনেক বেশি হচ্ছে, ফিজিক্যাল ওয়ার্কআউট অনেক কম হচ্ছে। তাই জন্য আপনাকে সারাদিনে অন্ততপক্ষে আধ ঘন্টা হোক, 45 মিনিট হোক, আপনাকে হাঁটতে হবে। যদি আপনি সেরকমভাবে রিগুলার এক্সারসাইজ করতে নাও পারেন, আপনাকে হাঁটা কিন্তু স্টার্ট করতে হবে। ওয়েট যাতে বেড়ে না যায় সেই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এর সাথে সাথে অ্যালকোহল কনজামশন, স্মোকিং, এই ধরনের বাজে হ্যাবিট থাকলে সেগুলো থেকে আপনাকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার এই যে বিভিন্ন যে ডিজিজগুলো বললাম তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার, সেটাকে কিন্তু আপনি অনায়াসে কন্ট্রোল করতে পারবেন। এবার তাহলে আমরা জানবো যে হোমিওপ্যাথিক কোন ওষুধটা রয়েছে, যে ওষুধটা কিন্তু আপনার এই হাই ব্লাড সুগার লেভেলকে কমাতে অসাধারণভাবে কাজ করে। এবং আমি আমার ক্লিনিকে কিন্তু অনেক বছর ধরে এই ওষুধটা বিভিন্ন পেশেন্টকে রেকমেন্ড বা প্রেসক্রাইব করেছি এবং করে খুব দারুণ রেজাল্ট পেয়েছি। দেখুন, হোমিওপ্যাথিতে কিন্তু অনেক ওষুধ রয়েছে এই হাই ব্লাড সুগারকে কন্ট্রোল করার জন্য বা হাই ব্লাড সুগারকে কমিয়ে আনার জন্য। তবে আজকে আমি যে ওষুধটা বলবো সেই ওষুধটা কিন্তু এই হাই ব্লাড সুগারকে কন্ট্রোল করতে
আমি বলবো যে অসাধারণভাবে কাজ করে। ওষুধটির নাম হলো অ্যাব্রোমা অ্যাগোস্টা মাদার টিংচার। এই ওষুধটা কিন্তু আমরা জানি যে হোমিওপ্যাথিক ওষুধ সিমটম সিমিলারিটির উপর বেস করে আমরা দেই। আর এই যে ওষুধটা কিন্তু ডায়াবেটিসের যে ক্লাসিক্যাল কিছু সিমটম থাকে, যেমন পলিডিপসিয়া অর্থাৎ খুব বারে বারে তার তেষ্টা পাওয়া, পলিফেজিয়া বা খুব বারে বারে খিদে পাওয়া, এবং পলি ইউরিয়া মানে হচ্ছে বারে বারে ইউরিনেশনের একটা আর্জিং আসা, অর্থাৎ যদি মুখ খুব শুকিয়ে আসছে, প্রচুর তেষ্টা পাচ্ছে, বারে বারে জল খেতে ইচ্ছে করছে, এর সাথে সাথে খিদে বেড়ে যাচ্ছে, কিছুক্ষণ খাওয়ার পরেই মনে হচ্ছে যেন আরও কিছু খাই। কারণ এই সময় কি হয় না, ডায়াবেটিসের সেলগুলো সুগার লেভেলটা যেহেতু ব্লাডে হাই থাকে, সেলগুলো সুগার সেরকমভাবে পায় না, ফলে সেলগুলো সবসময় একটা স্টারভেশনের মধ্যে থাকে, তাই জন্য বারে বারে খিদে পায়। আর পরে ইউরিয়া মানে বারে ইউরিন হতে থাকে বা ইউরিনে একটা আর্জ আসে। এই তিনটে সিমটম হচ্ছে এই ডায়াবেটিসের ক্লাসিক্যাল সিমটম, এবং অ্যাব্রোমা অ্যাগোস্টা এই যে ওষুধটা রয়েছে, এই ওষুধের মধ্যে কিন্তু এই তিনটে সিমটমই খুব সুন্দরভাবে রয়েছে, এবং তিনটে সিমটমকে কিন্তু এই ওষুধটা কভার করে। কিভাবে খেতে হয়, কোন পোটেন্সিতে খেতে হয় বলছি। অ্যাব্রোমা অ্যাগোস্টা এই ওষুধটির মাদার টিংচার ফর্মে আমি প্রচুর পেশেন্টকে রেকমেন্ড করেছি বা প্রেসক্রাইব করেছি, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। অ্যাব্রোমা অ্যাগোস্টা মাদার টিংচার এই ওষুধটির 15 ফোঁটা সামান্য অর্থাৎ হাফ কাপ জলে মিশিয়ে প্রথম দিকে দিনে 3 বার করে পেশেন্টকে খেতে দেওয়া হয় যাদের সুগার লেভেলটা অনেকটা হাই রয়েছে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এই ওষুধ অর্থাৎ ডায়াবেটিসের জন্য বা যে কোনো রোগের জন্য যদি আপনি কোনো ওষুধ খেতে চান বা মনে করেন যে ওষুধটা আপনি খাবেন, তাহলে অবশ্যই কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। কারণ আপনার কি হেলথ স্ট্যাটাস রয়েছে, আপনার কি প্রবলেম রয়েছে বা আপনার কি অ্যাসোসিয়েটেড সমস্যা রয়েছে, সেগুলোর উপর বেস করে কিন্তু ওষুধ ভ্যারি করতে পারে। তাই ওষুধ খাওয়ার আগে অবশ্যই কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। তাহলে এইভাবে 3 বার করে ওষুধটা মোটামুটি আমরা 1 মাস খাওয়াবার পরে একবার করে ব্লাড টেস্ট করি। ব্লাড টেস্ট করে যদি দেখি যে ওনার যে ব্লাড সুগার লেভেলগুলো যেগুলো অনেকটা হাই ছিল সেটা আস্তে আস্তে কমে এসছে, তাহলে এই একই ওষুধকে দিনে 2 বার করে আরও 1 থেকে 2 মাস এইভাবে কন্টিনিউ করালে কিন্তু আমরা দেখেছি যে মোটামুটিভাবে এই অর্থাৎ 1 মাস পরবর্তীকালে 2 মাসে 3 মাস কন্টিনিউ করাবার পরে আমরা দেখেছি যে সুগার লেভেলগুলো অনেকটাই নর্মাল কন্ডিশনে চলে আসে, প্রোভাইডেড যে তিনি তার বাদবাকি যে পার্টগুলো রয়েছেন অর্থাৎ খাবার দাবারের ব্যাপারে সতর্ক হয়েছেন, তার লাইফস্টাইল তিনি মডিফিকেশন করেছেন ইত্যাদি। আর অনেক পেশেন্টকে আমরা এই ওষুধটা কিন্তু দিনে 2 বার করে বা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যাদের ব্লাড সুগার একদম নর্মাল হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দিনে 1 বার করে বেশ কিছুদিন হয়তো 6 মাস 7 মাস বা 8 মাসও কন্টিনিউ করে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি, এবং অনেক পেশেন্ট আছেন যাদের ব্লাড সুগার এখন কিন্তু একদমই নর্মাল রয়েছে, এবং অনেক পেশেন্টকে আমরা ওষুধটা আস্তে আস্তে উইথড্র করে নিতে পেরেছি। তাহলে এই ভিডিওতে যে কথাগুলো বললাম অর্থাৎ এই ডায়াবেটিস নিয়ে বেশ কিছু পরামর্শ বললাম, বেশ কিছু সতর্কবাণী দিলাম, আর যে হোমিওপ্যাথিক ওষুধটার কথা বললাম, এইগুলো নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর বা কাজে লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কি করবেন, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, এবং আপনার পরিচিত যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যাদের এই ধরনের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর যদি এই নির্দিষ্ট টপিক সম্বন্ধে আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটিকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে সেটিকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর তাহলে আজ আপাতত এত অবধি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন, খুব ইম্পর্টেন্ট এটা। নমস্কার।